প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। আজ প্রবাসী মুখের 696তম পর্ব প্রচার হচ্ছে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ আলোচনার জন্য আমাদের প্রবাসী মুখ অনুষ্ঠানে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন কাজী আশরাফ হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী। আপনাকে প্রবাসী মুখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। এবং আমার বাম পাশে আছেন ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম, অস্ট্রেলিয়া প্রবাসী। আপনাকেও প্রবাসী মুখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দুজন অতিথি যে পরিচয় করে দিলাম, তাদের পরিচয় শুনেই বুঝতে পারছেন, একজন পশ্চিমে আরেকজন পূর্বে, অর্থাৎ একজন অস্ট্রেলিয়া, একজন যুক্তরাষ্ট্র প্রবাসী। দুটি বিশ্বের অন্যতম ধনী দেশ। তো সেই দেশে আমাদের প্রবাসীরা কেমন আছে এবং আমাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে, বেশি করে আরও আমাদের প্রবাসীরা বিশেষ করে অস্ট্রেলিয়ার দিকে যেতে পারে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমেই ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম আপনার কাছে জানতে চাইব যে আমরা তো দেখি যে অস্ট্রেলিয়াতে সাধারণত আমাদের যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় অথবা এমনিও যেতে চায়, যাওয়ার হারটা একটু কম। সে তুলনায় আমরা দেখি যে যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশ, সেখানে যাওয়ার সংখ্যাটা বেশি। এর আসলে কারণটা কি? সেখানে কি সুযোগ সুবিধা কম, নাকি যেমন রেসিডেন্সি পাওয়া ঝামেলা বা অন্যান্য কারণে? ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, খুব মেটিকুলাস একটা কোয়েশ্চেন্স। ফার্স্ট অফ অল যেটা হয়েছে যে অস্ট্রেলিয়া পূর্বে এবং পশ্চিম, আমরা বাংলাদেশিরা শুরু থেকেই পশ্চিমের দিকে একটু ঝুঁকেছিলাম অনেক দিন থেকেই। সেই জন্য আমাদের পশ্চিমের দেশ সম্পর্কে জানা, ইনফরমেশনগুলো বেশি বেশি আমাদের জানা আছে এবং আমরা পেয়ে থাকি। কিন্তু অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক যদিও স্বাধীনতার পর থেকেই, কিন্তু যে কোনো কারণেই হোক, যে পলিটিক্যাল যে গভর্নমেন্ট যেই রিলেশনটা দরকার ছিল ইন টার্মস অফ স্টুডেন্ট কিংবা কর্মসংস্থানের জন্য যাওয়া, সেই বিষয়টাতে শুরুর দিকে একটু কম থাকলেও ইদানিংকালে আমি বলবো যে এটা যথেষ্ট উন্নতি হয়েছে এবং যথেষ্ট লোকজনই যাচ্ছে। প্রথমটা হচ্ছে যে তেমন কোনো সিগনিফিক্যান্ট বাধা নেই, কিন্তু আসলে অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশনটা হয়তো আমরা শেয়ার করতে পারি নাই বা জানতো না, অস্ট্রেলিয়ান গভর্নমেন্টও যেত না, অথবা আমরা বাংলাদেশ থেকে জানাতে পারতাম না। কিন্তু রিসেন্ট সময় ট্রেন্ড যদি দেখি, আমি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বাংলাদেশে, আমি যদি অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির কথা বলি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বাংলাদেশি স্টুডেন্ট আছে এবং যথেষ্ট পরিমাণে। প্রত্যেকটা ইউনিভার্সিটি রিসেন্টলি সংখ্যাটা আমি গত 5-7 বছর 10 বছরের গল্প যদি বলতে পারি, আমি বলবো যে হ্যাঁ, এখন প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই বাংলাদেশি স্টুডেন্টদের সংখ্যা বাড়ছে, বাংলাদেশের ফ্যাকাল্টিও আছে। আমি একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি, আমি কুইন্সল্যান্ডের ব্রিসবেনে থাকি এবং সেইখানে যে কয়টা ইউনিভার্সিটি আছে সবগুলা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি যদি কাউন্ট করি, উই হ্যাভ মোর দ্যান 50 নাম্বার অফ ফ্যাকাল্টিস, সো বাংলাদেশি ফ্যাকাল্টিস, এবং স্টুডেন্ট তো বেশি হবে। আমি 3টা ইউনিভার্সিটির কথা যদি বলি, গ্রিফিথ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড অ্যান্ড কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এই 3টা ইউনিভার্সিটি মিলে প্রায় 300 থেকে 400 স্টুডেন্ট, এবং এদের মধ্যে একটা বড় সংখ্যা হচ্ছে পিএইচডি স্টুডেন্ট। তো বিষয়টা দ্বারা হচ্ছে এই যে আগে আমরা হয়তো ঠিক ওই ইনফরমেশনটা আমরা জানতাম না, কিন্তু কমিউনিকেশনের একটা গ্যাপ ছিল, এখন সেটা নাই। যে কারণে এই শুধু কি তথ্যের ঘাটতি, নাকি যেমন অন্যান্য ক্রাইটেরিয়া ফিল আপ করা, বিশ্ববিদ্যালয়ের ক্রাইটেরিয়া ফিল আপ করা, তারপরে সাহায্য সহযোগিতার? ইন্টারেস্টিংলি বাংলাদেশি স্টুডেন্টদের কিংবা বাংলাদেশি জনগণ যারা ওই দেশে যেতে চায়, তাদের যে কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্ট অস্ট্রেলিয়ার জন্য, বাংলাদেশি আর ভেরি মাচ ক্যাপাবল, তাদের সবারই এই কোয়ালিফিকেশন আছে এমনি যারা যেতে চায়। ইস্যুটা হচ্ছে ওই প্রপার ইনফরমেশনটাই। এখন যেমন আমরা জানি যে প্রায় সবাই যায় বা যেতে পারে, তাদের একটা ভালো ইংলিশ স্কোর লাগবে। আমি শিওর যে বাংলাদেশে আমাদের এই প্রজন্মের আমাদের যারা স্টুডেন্ট, তারা সবাই খুব ইংলিশে ভালো, সো ইংলিশ ইজ নট এ বিগ ডিল ফর দেম। আরেকটা লাগে, যদি কেউ সেলফ ফাইন্যান্সে যেতে চায়, তাহলে টাকা পয়সার একটা ব্যাপার থাকে। সেই জায়গাটাতে যেহেতু অস্ট্রেলিয়া একটা আইল্যান্ড, একটা দ্বীপের দেশ, ওদের লিভিং স্ট্যান্ডার্ড, লিভিং কস্ট ইজ লিটল বিট হাই কনসিডারিং দ্য আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। এইটা একটা বড় কারণ হতেও পারে যে কারণে বাংলাদেশিরা শুরুতে কম যেত। যে এই যদি কম্পেয়ার করে আমি আমেরিকা কিংবা ইউরোপের, সেখানে সেলফ ফাইন্যান্সে কেউ যদি যেতে চায়, তাকে যত কষ্ট, যে পরিমাণ খরচ করতে হয়, তার চেয়ে অনেক বেশি খরচ করতে হয় অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য। বাট দ্য গুড থিং, যদি কেউ একবার অস্ট্রেলিয়া যায়, আমার ধারণা যদি সে আসলেই প্রপার ওয়েতে, প্রপার চ্যানেলে এবং প্রপার পড়াশোনা করে, তাহলে তার জন্য জবও অনেক অ্যাম্পল অফ জব। আমরা সেই সুযোগ সুবিধার কথা শুনবো। আমরা কাজী আশরাফ হোসেন আপনার কাছে জানতে চাইবো, এটা তো বলার অপেক্ষা রাখে না যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে যুক্তরাষ্ট্রে তো মানে বহু আগে থেকেই শিক্ষার্থীরা যেত, তাছাড়া বাংলাদেশিদের বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এখনও স্বপ্নের দেশ বলতে আমেরিকাই বোঝায়, অনেকেই গেছেন এবং রিসেন্টলি সেই ট্রেন্ডটা আরও
বাড়ছে আমরা দেখলাম, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পরে আমরা দেখলাম যে এক ধরনের সেখানে অস্থিরতা তৈরি হয়েছে, বিশেষ করে প্রবাসীদের নিয়ে, এবং বিভিন্ন দেশের প্রবাসীদের সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে। বাংলাদেশিদের ক্ষেত্রে আমরা শুনলাম যে বাংলাদেশকেও জানিয়ে দিয়েছে যে সেখানে যারা অবৈধভাবে রয়েছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবে। এই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি সর্বশেষ আসলে কী অবস্থা? ধন্যবাদ। বাংলা ভিশনের অগণিত দর্শক এবং প্রবাসী ভাই বোনেরা, আমেরিকান প্রবাসী সহ সারা বিশ্বের প্রবাসী ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে যে একটা ইমিগ্রেন্টদের উপর একটা প্রবল চাপ সৃষ্টি করেছে, সেটা কিন্তু সবার জন্য প্রযোজ্য হচ্ছে না। এখানে বাংলাদেশি ভাই যারা আমেরিকাতে আছেন, যারা লিগালি বিভিন্ন প্রোগ্রামে দরখাস্ত করে কাগজপত্র সহ আছেন, তাদের জন্য কোনো ভয় নেই। যারা ক্রাইম করছে, যারা ফেলোনি মেজডিমিনা ক্রাইম করছে, তাদের জন্য ভয়, অথবা যাদের এগেনস্টে কোনো কনভিকশন বা ডিপোর্টেশন অর্ডার নাই, তাদের কোনো ভয়ের কারণ নেই। তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে জীবনযাপন করবে এবং ব্যবসা বাণিজ্য করবে। এই দেশকে, আমেরিকাকে প্রবাসীরাই গড়ছে সেই শত শত বছর আগে থেকে। মাইগ্রেন্টেড দেশ, সেই জন্য ভয়ের কোনো কারণ নাই। আর স্টুডেন্ট ভিসা শুধু বাংলাদেশ থেকে যাচ্ছে না, সারা পৃথিবীতে যাচ্ছে। এখান থেকে আমাদের যাওয়ার হার কিন্তু কমে নাই। বিভিন্ন প্রোগ্রাম চালু হয়েছে, এখন তো নতুন প্রোগ্রাম চালু করছে, সেই $5 বিলিয়ন দিলে, $100,000 দিলে, ওই সমস্ত প্রোগ্রাম ছাড়াও EB3, EB4, EB5, EB8 পর্যন্ত প্রোগ্রাম আছে। ওই সমস্ত প্রোগ্রাম এভেল করেও আমাদের প্রবাসীরা বাংলাদেশ থেকে আমেরিকা যাচ্ছে। এবং স্টুডেন্ট ভিসা আমার মনে হয় আগের থেকে আরও বেড়ে গেছে। আমি যদ্দূর খবর নিলাম, গত সপ্তাহে আমার মনে হয়, আমার জানা মতে 7-8 জন গেছে। ওরা আগের থেকে প্রোগ্রামে ছিল এবং তাদের যাওয়াতে কোনো বাধা হয়নি। আমার আপন ভাইজিও গেছে, তো স্টুডেন্ট ভিসা গেছে। তো আমার মনে হয় না এদিক দিয়ে কোনো বাধা আছে। কিন্তু আমরা রিসেন্টলি শুনতে পাচ্ছি যে যারা শিক্ষার্থী যাচ্ছেন বা স্টুডেন্ট ভিসা যাচ্ছেন, কেউ কেউ সেখানে পড়াশোনার চেয়ে দেখা যায় কাজের দিকে বা অন্যদিকে ঝুঁকে পড়ছেন, এখানে অবৈধ হয়ে পড়ছে। এটা কিন্তু আজকের না, এটা কিন্তু একেবারে গত 17 বছর আগে। আমার মনে হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ 53-54 বছর নাগাদ এই জিনিসটা হয়ে আসছে। আমাদের মন্ত্রী, মিনিস্টারের আপন ভাই, ছেলে, মেয়ে, যারাই যাক না কেন, প্রথমে এখান থেকে ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং বিজনেস ভিসা নিয়ে যায়। ওখানে যাওয়ার পরে ওই ডলারের মোহটা পড়ে যায়, তখন আর ওই আমার বাংলাদেশের এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার ওই চিন্তাটা আসে না। ডলার মোহে পড়ে ওই চাকরি বাকরি ঢুকে যায় বেশিরভাগ লোক আর কি। তো ওই মোহে যারা পড়ে না, তাদের জীবনটা একটু ভালো, কারণ তারা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, তাদের মাস্টার PhD অথবা ব্যাচেলর কমপ্লিট করে চাকরিতে যায়, তখন তারা উচ্চ বেতনে চাকরি পায়, মিনিমাম $100,000 অ্যাবাভ চাকরি পায়। আর যারা ওই কোর্স কমপ্লিট না করে চাকরিতে ঢুকে পড়ে, তারা বেতন পায় 20,000, 25,000 থেকে 40,000 পর্যন্ত। তো তাদের জীবনটা ওখানে স্থিমিত হয়ে যায়, খাটো হয়ে যায়। কিন্তু বাংলাদেশের জন্য এটা কিন্তু বিরাট কিছু, যে $40,000 চাকরি করে, তার মানে 50 লাখ টাকা প্রতি বছর রুজি করে। তো খরচ আছে সেখানে one third বিন লিটল মোর। তো এটাতে আমার মনে হয় স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে এবং বাংলাদেশের পরিবারের পরিজনকে লিগ্যাল উপায়ে বিদেশি রিমিটেন্স পাঠিয়ে সহযোগিতা করে। এতে করে আমাদের সরকারের প্রভাব বৃদ্ধি পায়, ইকোনমি স্ট্রং হয় এবং আমাদের চালিয়ে শক্তি বাড়ে, আর আমরাও সুনামের সহিত কাজ করতে পারি। এই কারণে অনেকেই স্টুডেন্ট থেকে আসলে মানে ডাইভার্ট হয়ে যায় বিভিন্ন জায়গাতে। জি জি, মানে তখন তারা চেঞ্জ করে। কাজী ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম, আপনার সাথে কথা হচ্ছিল এবং আপনি বলছিলেন যে রিসেন্টলি সেখানে সুযোগ সুবিধা বেড়েছে, কাজের সুযোগ সুবিধা সহ, কিন্তু অন্যান্য দেশে ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে সাধারণত পার্মানেন্ট রেসিডেন্সির বিষয়টা মাথায় রাখে প্রবাসীরা। অস্ট্রেলিয়ার এখন কি অবস্থা? কেউ যদি সেখানে গিয়ে কাজকর্ম শেষে, পড়াশোনা শেষে কাজকর্ম পরে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে, এগেন এইটা ঠিকই বলছেন যে আসলে আমরা যখন বাইরে যাই, বাইরে গেলে সাধারণত আমরা ওই দেশের নাগরিক কিংবা সিটিজেনশিপ পেতে চাই কিংবা ওই দেশে থেকে যেতে চাই, যেহেতু আমাদের দেশের চেয়ে ভালো কনসিডারিং দি সার্কামস্টেন্স। তো অস্ট্রেলিয়ার বেলায় বলছি যে ওখানে স্টুডেন্ট শেষ করে তার পরের যে ক্যাটাগরি, সেখানে পার্মানেন্ট রেসিডেন্সির সুযোগ থাকে এবং সবাই অ্যাপ্লাই করতে চায়। সেই ক্ষেত্রে যে জিনিসটা হয়, ওখানে স্কিল একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছেন তার উপরে ডিপেন্ড করছে। এই জন্য স্টুডেন্টরা যারা করে কিংবা যারা খুব স্মার্ট, তারা আসলে এই দেশ থেকে যাওয়ার আগেই
ফার্স্ট দে লুক ফর যে আসলে কোন কোন জবের অপরচুনিটি আছে, সুযোগটা দেখে নেয়। এবং অস্ট্রেলিয়া প্রতি বছর ওরা আপডেট করে যে কী পরিমাণ স্কিল ওদের দরকার কোন সেক্টরে। অ্যাজ অ্যান এক্সাম্পলস, আমি যখন লাস্ট দেখেছি ধরেন নার্সিংয়ে ওদের প্রায় 14,000 নার্স লাগবে এখনও অ্যাট দিস মোমেন্ট। তার মানে হচ্ছে 14,000 নার্স একদিনে বের হবে না। তো বাই এনি চান্স কেউ যদি ওই দেশে নার্সিংয়ে পড়ে, কথা বলছি, অ্যান্ড দেন দি ভেরি নেক্সট ডে যখন সে নার্সিং শেষ করবে তারপরের দিন সে জব পাবে। অথবা কেউ যদি মনে করেন টেলিকমিউনিকেশনে পড়াশোনা করবে, দে হ্যাভ এ অ্যাম্পল অফ অপরচুনিটিস। তো তার মানে হচ্ছে যদি কেউ টেলিকমিউনিকেশনে পড়াশোনা করে তার পরের দিনই জব পাবে। সো স্টুডেন্টরা স্মার্ট, এবং সেই জন্য আজকাল যারা স্টুডেন্ট যায় আমি প্রিটি শিওর যে তারা আসলে এটাকে রিসার্চ করেই যায়। আর পার্মানেন্ট রেসিডেন্সির সুযোগ আগেও ছিল, এখনও আছে। তবে অস্ট্রেলিয়া বেলা একটা যেটা সত্যি বা যেটা খুব স্ট্রং, আমি আমার বেলাকে দিয়েই বলতে পারি, দেয়ার রুলস অ্যান্ড রেগুলেশন ভেরি স্ট্রিক্ট। ওখানে আসলে কম্প্রোমাইজ করার কোনো সুযোগই নেই। একটা এক্সাম্পল দিতে পারি, মনে করেন ইউরোপের অনেকে দেশে অথবা আমেরিকা, আমার ভাইয়ের কথা যদি বলি, অনেক সময় বাবা মা ওখানে সিটিজেন হলে হয়তো ছেলে মেয়ের একটা সুযোগ আসে, অথবা ছেলে মেয়ে সিটিজেন হলে তো বাবা মার সুযোগ আসে। অস্ট্রেলিয়া ইজ নট লাইক দ্যাট। এখানে আপনাকে যেতে হলে আপনার কোয়ালিফিকেশনই যেতে হবে। তো তার মানে হচ্ছে যে কারণে অস্ট্রেলিয়ার লাইফস্টাইল, লিভিং কস্ট ইজ লিটল বিট হাই কনসিডার দ্য আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। ওখানে যিনি জব করেন, ইভেন যেটাকে আমরা অড জব বলি, সেটারও একটা স্কেল আছে, সেটারও একটা রিকোয়ারমেন্ট আছে, এবং তারও একটা পার আওয়ার একটা পেমেন্ট একটা স্কিম আছে, সুতরাং তার বাইরে যেতে পারে না। তো অ্যাজ এ হোল যেটা হচ্ছে যে এখন আমি বলছি যে এখনও পার্মানেন্ট অপরচুনিটি, পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার সুযোগ এখনও অনেক আছে। জাস্ট উই নিড টু ফলো যে আসলে আমি কোন ক্যাটাগরিতে যাব, কিভাবে যাব। লাইক আমি আমারটা দিয়ে বলি, আমি যেমন স্কিল মাইগ্রেশন হয়েছে, অর্থাৎ আমার স্কিলটা ছিল, আমি যেহেতু ডাক্তার, আমি তো ক্লিনিক্যাল এবং পর পিএইচডি করেছি, সুতরাং আমার পড়াশোনাল রিলেটেড যে জবটা ফিট ইন করে আমি সেই ক্যাটাগরিতেই অ্যাপ্লাই করেছি, তারপরে সেখানে আপনি সুযোগ পেয়েছেন। কাজে আশরাফ, আপনার সাথে কথা হচ্ছিল যে এই যে যারা প্রবাসীদের ফেরত, মানে ট্রাম্প প্রশাসন আসার পরে, তা আপনি বলছেন যে যারা অপরাধী ছাড়া বাকিরা মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারে। এখন যাদের কাগজপত্র ধরেন নাই অথবা ওভার স্টে হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আসলে কি মানে গড়পড়তা সবাইকে এরকম পাঠাচ্ছে, নাকি শুধুমাত্র অপরাধী বা ক্রিমিনাল অ্যাক্টিভিটি যাদের আছে তাদের জন্য এটা ভয়ের? না, যাদের বিরুদ্ধে ডিপোর্টেশন অর্ডার আছে তাদের কোনো এক্সকিউজ নেই। আচ্ছা। আর যারা কাগজপত্র বিহীন, একেবারে কিছুই নেই, শুদ্ধ ইমিগ্রেন্ট, তাদেরও ভয় আছে যে ডিপোর্টেশনের কাগজপত্রবিহীন বোথ আর ইল্লিগ্যাল, টোটাল ইল্লিগ্যাল, তাদের জন্য শঙ্কার কারণ, এবং তাদেরকে ধরপাকড় পাঠাবে। আর 3 নম্বর যেটা হলো ক্রাইম সম্পৃক্ত তারা, তাদেরকে পাঠাবে। আর অন্যান্য লোকদের কোনো অসুবিধা নাই, তার নিশ্চিন্তে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে। অর্থাৎ কেউ থাকতে চাইলে তাকে যে কোনো উপায়ে কোনো কাগজপত্র বা কোনো অ্যাপ্লাই করে থাকা বা কোনো বিষয়ে, বিভিন্ন প্রোগ্রামে যারা অ্যাপ্লাই করছে অলরেডি, যারা অলরেডি প্রসেসিং আছে, তাদেরও কোনো অসুবিধা নেই। তাদের লিগ্যাল অ্যাটর্নি তাদের লিগ্যালি তাদের জন্য মুভ করবে, তাদের হেল্প করবে। তো তাদের কোনো অসুবিধা নেই। অসুবিধা ওইটাই, শুধু ডিপোর্টেশন অর্ডার, ক্রাইমের সম্পৃক্ত এবং অবৈধ, তাদের একেবারে কাগজপত্র কিছুই নেই, তাদের জন্য সংখ্যা আছে। একেবারে কাগজপত্র থাকতেই হবে, কোনো না কোনোভাবে থাকতে হবে। লিগ্যাল এইডের মাধ্যমে হোক, অ্যাটর্নির মাধ্যমে হোক, কোনো প্রোগ্রামে হোক, অ্যাপ্লাই করা থাকতে হবে। অ্যাপ্লাই করা থাকলে তারা সুবিধা পাবে। এটা বাংলাদেশিদের মধ্যে এক ধরনের অস্থিরতা বা অস্বস্তি বা এরকম, এটা অস্বস্তি নয় ঠিক, কারণ ইনিশিয়ালি ট্রাম্প ক্ষমতা নেওয়ার প্রথম সপ্তাহে আইস নেমে গেছিল। আচ্ছা। এই আইস নেমে যাওয়া সবার জন্য একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয়েছিল, কিন্তু এটা ধীরে ধীরে স্তীমিত হয়ে গেছে। এখন আর ওই অবস্থায় নেই, এখন শুধু ওই ডিপোর্টেশন অর্ডারগুলো দেখতেছে, এবং যারা ক্রিমিনাল, ফেলোনি অথবা মিসডিমিনায় সম্পৃক্ত তাদের কেসগুলো বাঁচা হচ্ছে, এবং আস্তে আস্তে আরও দ্রুত কমে যাবে। ইলিগেলদেরও যদি ইলিগেল সবাইকে পাঠিয়ে দেয়, তাহলে আমার মনে হয় ওরা বলে 11 মিলিয়ন, নট 11 মিলিয়ন, মোর দেন 20 মিলিয়ন আর ইলিগেল। তো ইতিমধ্যে অলরেডি প্রায় 5 মিলিয়ন উপর পাঠিয়ে দিচ্ছে, 5 মিলিয়নের মতো পাঠিয়ে সারা পৃথিবীতে। কিন্তু শুধু তারপর আপনারা দেখছেন ইন্ডিয়াতে আর হাত কড়াধরি পাঠাইছে, বাংলাদেশের 4 জনের মতো পাঠাইছে। তাই আরও অন দ্য লাইনে আছে। নাইজেরিয়ার শতাধিক লোক পাঠাইছে, উগান্ডার, সোমালিয়ার অনেক লোক পাঠাইছে, তারা বেছে বেছে। তারপর ওইদিকে পেরু, লিমার লোক পাঠাইছে, মেক্সিকোর লোক এ পর্যন্ত প্রায় 10,000 উপরে, আরও বেশি পাঠাইছে। তো এটা পরিসংখ্যান নাই, কিন্তু ট্রাম্প প্রশাসন কোনো অবস্থাতে চাইতেছে না বিদেশি লোক এসে আমার দেশে
ভালোভাবে লাইফ লিড করুক, আর আমার দেশের লোকেরা অড জব করুক, এটা কোনো অবস্থা চাইতেছে না। ট্রাম্প চাইতেছে মাই কান্ট্রি ফার্স্ট। সেই দেশের লোকেরা সর্বপ্রথম সব জবে উদ্বৃত্ত থাকার পরে যদি কেউ দরকার হবে আমরা বিদেশ থেকে নিয়ে আসবো, এটাই ট্রাম্পের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট চিন্তাধারা আর কি। তো সেই সুবাদে ট্রাম্প যে সমস্ত পাগলামি করতেছে এটা কিন্তু বিশ্বে কিন্তু কারো কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, এটা আপনারাও জানেন। কারণ সে ওয়ার্ল্ড লিডারশিপ ধরে রাখতে পারতেছে না। সে পৃথিবীর সমস্ত দেশের লিডারেরা তাকে লিডার বলে গণ্য করতেছে না। সে ক্রেজি হর্সের মতো, যেমন আপনার সে প্রথমে ইউএস এইড বন্ধ করে দিছে, ইউনাইটেড নেশনের এইড বন্ধ করে দিছে, UNHCR এইড বন্ধ করে দিছে, হিউম্যান রাইটসের এইড বন্ধ করে দিছে, সব কিছু বন্ধ করে দিছে। এবং সে বলতেছে আমার দেশে টাকা ফরেন দেশে আমি এইড হিসাবে দেব, এটা হতে পারে না। কারণ যেমন ইসরায়েল যেরকম মনে করেন প্রতি বছর 3 মিলিয়ন করে দেয়, তাতে কিন্তু ফিলিস্তিনকেও টাকা দিয়ে আসছিল, আজীবন টাকা দিয়ে আসছিল, 50 থেকে 500 মিলিয়ন ডলার দিয়ে আসছিল। কিন্তু ওই টাকা ফিলিস্তিনেও আবার আমেরিকার তবাদারি করে, আর ইসরায়েল তো আজকে 53 বছর বা জন্মলগ্ন আসছে। কিন্তু তারা চাইতেছে না কোনো অবস্থাতে তাদের তাবেদারভুক্ত দেশগুলো ছাড়া অন্য কোনো দেশে সাহায্য করে তারা ওদেরকে উপকৃত হোক, এটা চাইতেছে না, ট্রাম্প চাইতেছে না। এই জন্য চিন্তা করে আপনার মেক্সিকোর জন্য কি বলে টেরিফ 20 গুণ বাড়াই দিছে, চায়নার জন্য 20 গুণ বাড়াই দিছে। আর ওদিকে পাগলামি যেটা করতেছে, কানাডা মেক্সিকো নিয়ে নর্থ আমেরিকায় আমেরিকা করে ফেলবে, ওইদিকে গ্রিনল্যান্ড দখল করবে, এই সমস্ত ট্রাম্পের পাগলামি কিন্তু বিশ্বে টিকতেছে না। এটা সে পাগল হিসেবে পরিচিত হচ্ছে, কিন্তু যতই পাগল বলি না কেন মাথাটা ঠিক আছে। কারণ নিজের ইকোনমির জন্য সে নিজের ইকোনমির জন্য যা যা করণীয় সেটা করে যেতেছে। কিন্তু আচ্ছা, আমরা আপনার কাছে আবার আসবো কর্মসংস্থানের বিষয়ে, যে সব অবৈধদের যদি পাঠিয়ে দেওয়া হয় তাহলে কর্মসংস্থান কী হবে সে বিষয়ে আসবো। অস্ট্রেলিয়াতে সুযোগ সুবিধা যেমন বাড়ছে তেমনি বাংলাদেশিদের যাওয়ার সংখ্যা বাড়ছে। তা আপনি বলছিলেন যে তথ্য প্রযুক্তি, নার্সিং খাতে সেখানে কাজের সুযোগ বেশি। তো এটা কি বিশ্বের সব দেশের জন্য নাকি বাংলাদেশের জন্য আলাদা কোনো আমাদের সুযোগ একটু কিছুটা বেশি? অথবা যতটুকু আমার জানা আছে সেটা বাংলাদেশিদের জন্য খুব যে স্পেশাল প্রোগ্রাম করে তা না, কিন্তু বাংলাদেশিদের সংখ্যাটা একটা সময় অস্ট্রেলিয়াতে কম ছিল। আমি যদি মাইগ্রেশন স্ট্যাটাস দেখি অবশ্যই ইউরোপের দেশগুলোতে বেশি, অ্যান্ড দেন চায়না, দেন ইন্ডিয়া। তো বাংলাদেশ ইজ এ পপুলাস কান্ট্রি, অনেক জনসংখ্যা, কিন্তু ওই পরিমাণ মাইগ্রেটেড পপুলেশন ছিল না অস্ট্রেলিয়াতে। কিন্তু আমি যদি আবার ট্রেন্ড দেখি, গত 10 বছর 15 বছরের ট্রেন্ড দেখি, উই হ্যাভ সিন যে এইটা বাংলাদেশ থেকেও সংখ্যা বাড়ছে। যে করে যে কেমন করে বুঝি, আমরা দেখি যে প্রত্যেকটা ইউনিভার্সিটির স্টুডেন্ট সংখ্যা বাড়ছে, বিভিন্ন কর্মক্ষেত্রে বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে। আরেকটা এক্সাম্পল দিলে হয়তো আপনার জন্য বুঝতে বা দর্শকদের জন্য বুঝতে সুবিধা হবে। সারা অস্ট্রেলিয়াতে শুধু বাংলাদেশি ডক্টরদের সংখ্যায়, বাংলাদেশি বর্ন অ্যান্ড বাংলাদেশি অরিজিন, বাংলাদেশ থেকে গ্র্যাজুয়েটেড হয়ে গেছে, এইরকম ডাক্তারের সংখ্যা মোর দ্যান 1200+। 1200 ডাক্তার বাংলাদেশ থেকে পাশ করে যারা অস্ট্রেলিয়াতে ডাক্তারি করছে। কিন্তু ইন্টারেস্টিংলি তাদের একটা খুব কম সংখ্যায় সরাসরি অস্ট্রেলিয়াতে গিয়েছেন। তারা অন্য দেশ লাইক নিউজিল্যান্ড অথবা সাউথ আফ্রিকা অন্য কোনো দেশে কাজ করে পরবর্তীতে দে গট দ্য অপরচুনিটি অ্যান্ড দেন অস্ট্রেলিয়া। এটা কি ওখানে গিয়ে আবার পড়াশোনার দরকার আছে নাকি এখান থেকে এমবিবিএস পাস করার পরে? এমবিবিএস দে কনসিডার এমবিবিএস দ্য বেসিক ডিগ্রি, কিন্তু ওদের সিস্টেমের লাইসেন্সিংয়ের জন্য একটা পরীক্ষা দিতে হয়। আচ্ছা, আপনি কেউ যদি এমবিবিএস পাস করার পরে ডাক্তারি করতে চায়, তার এখানে অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিলিং ওদের একটা অর্গানাইজেশন, তার আন্ডারে লাইসেন্সিং পরীক্ষা দিতে হয়। তার 2টা পার্ট আছে এই পরীক্ষা, এবং কিছু ক্লিনিক্যাল অবজারভেশন অ্যান্ড ট্রেনিং লাগে। এগুলো যদি কেউ, অ্যান্ড ইংলিশ, যেহেতু ওদের দেশে ইংলিশ হচ্ছে ওদের ল্যাঙ্গুয়েজ, সুতরাং ইংলিশে একটা ভালো স্কোর থাকতে হয়। ইনফ্যাক্ট আমি যদি বাংলাদেশিরা কেন শুরুতে কম ছিল, এটা একটা বড় কারণ যদি কখনো বলতে হয়, তাহলে আমরা বলবো যে আমাদের ইংলিশের দখলটা কম ছিল। আচ্ছা, এবং সেই জায়গাটাতে আমাদের রিসেন্ট সময়ের যে জেনারেশন, দে ওভারকাম ইট। এটা এখন তারা দেয়ার ইংলিশ ইজ সামথিং লাইক দ্য ইংলিশ ম্যান, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গাটাতে আমরা ওভারকাম করেছি, এবং এই জন্যই সংখ্যাটা বাড়ছে। এবং এটা শুধু ডক্টর প্রফেশন না, ইনফ্যাক্ট সব প্রফেশনের সংখ্যাই আমরা বাড়ছে। এর ইঞ্জিনিয়ারদের কথা যদি বলি, এক ব্রিসবেনেই 500+ ইঞ্জিনিয়ার্স আছে, 100+ ডক্টরস আছে। আমি যদি বাংলাদেশিরা কেন শুরুতে কম ছিল, এটা একটা বড় কারণ যদি কখনো বলতে হয়, তাহলে আমরা বলবো যে আমাদের ইংলিশের দখলটা কম ছিল। আচ্ছা, এবং সেই জায়গাটাতে আমাদের রিসেন্ট সময়ের যে জেনারেশন, দে ওভারকাম ইট। এটা এখন তারা
দেয়ার ইংলিশ ইজ সামথিং লাইক দ্য ইংলিশ ম্যান, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গাটাতে আমরা ওভারকাম করেছি এবং এই জন্যই সংখ্যাটা বাড়ছে। এবং এটা শুধু ডক্টর প্রফেশন না, ইনফ্যাক্ট সব প্রফেশনের সংখ্যাই আমরা বাড়ছে। এর ইঞ্জিনিয়ারদের কথা যদি বলি, এক ব্রিসবেনেই 500+ ইঞ্জিনিয়ার্স আছে, 100+ ডক্টরস আছে। নার্সিং এর কথা বলতেছিলেন যে নার্সিং এর জন্য আসলে এখান থেকে নার্সিং মানে প্রশিক্ষণ নিয়ে গেলেই হবে নাকি ওখানে গিয়ে আবার নার্সিং পড়তে হবে? এইটা একটা এইখানকার নার্সিংটা এখনো অ্যাফিলিয়েটেড না উইথ অস্ট্রেলিয়ান নার্সিং সিস্টেম। তো দুইটা হচ্ছে, একটা যদি কেউ নার্সিং করতেই চায় তাহলে ওখানে পড়তে হবে। পড়ার অবশ্য 2-3টা ধাপ আছে। কেউ হয়তো সার্টিফিকেট কোর্স করতে পারে, কেউ ডিপ্লোমা করতে পারে, অ্যান্ড দেন মাস্টার্স করতে পারে, তো হুইচ ইজ নোন দ্য গ্র্যাজুয়েশন। ওরা প্রেফার করে ওখানে পড়াশোনা করে ওখানকার গ্র্যাজুয়েট হয়ে জবে আসবে, সেটা রাদার দেন এই দেশে কেউ নার্সিং পড়ে গিয়ে ওখানে জব করবে না, সেটা এখনও অস্ট্রেলিয়াতে অ্যালাউ করছে না। কাজে আশরাফ, আপনার সাথে কথাই হচ্ছে আসলে ট্রাম্প প্রশাসন আসার পর অবৈধদের ফেরত পাঠানো নিয়ে। তো আপনি বলছিলেন যে 20 মিলিয়নের বেশি অবৈধ, বিভিন্ন দেশের অবৈধ প্রবাসীরা যুক্তরাষ্ট্রে রয়েছেন। এখন সবাইকে যদি পাঠিয়ে দিতে চায় বা পাঠাতে চায় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, তাহলে ওদের দেশের অর্থনীতির উপর তার কোনো প্রভাব পড়বে না? কারণ বিভিন্ন ধরনের কর্মসংস্থান আছে, বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো এই প্রবাসীরাই আসলে করে থাকে বা মাইগ্রেন্ট যারা তারাই তো করে থাকে সেই সমস্ত কাজগুলো। তো নেতিবাচক। ধন্যবাদ। আসলে অর্থনীতির উপর তেমন প্রভাব পড়বে না, কারণ মাইগ্রেটিং তারা হইতেই আছে। মাইগ্রেটিং কিন্তু বন্ধ নাই। আপনার ওই কী বলে শিক্ষা বিষয় স্টুডেন্ট, তারপরে F1 বিষয় স্টুডেন্ট, সারা পৃথিবীতে বিভিন্ন দেশ থেকে তারা ব্রেইনগুলা সবসময় নেয়। তারা ক্রিম যারা ফার্স্ট ক্লাস যারা সবসময় মেধাবীগুলা তারা সবসময় নেয়, এতে কোনো তাদের কমতি হবে না। যেটা কমতি হচ্ছে সেটা হলো লোয়ার ক্লাস, বিশেষ করে লোয়ার ক্লাস যারা আপনার এই মেক্সিকো থেকে আসে, নাইজেরিয়া থেকে আসে, বাংলাদেশ থেকে যায় এবং অবৈধ পথে যায়। অবৈধ পথে আগমনকারীদের সংখ্যা ট্রিমেন্ডাসলি হ্রাস করবে, কারণ এখানে এই ধরপাকড়ের মাধ্যমে অবৈধ যাওয়াটা অনেকাংশে কমে যাবে, প্রায় 90% অ্যাবাভ কমে যাবে। কারণ আগে তো বর্ডার উন্মুক্ত ছিল, প্রতিদিন শত হাজার, নট 1000, 2000, 10,000, প্রতিদিন শত হাজার গেছে। এবং গত 4 বছরে মোর দেন 15 মিলিয়ন লোক গেছে। এটা আনইমাজিনেবল, দেয়ার নেভার বিন দ্যাট কাইন্ড অফ হিস্টোরি বিফোর। তো দিস কাইন্ড অফ ocean of immigrant, nobody will accept. বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এটার জন্য তোয়াক্কা করে নাই। ওরা বলতে চায় আগামী 10 বছরে আমাদের আরও 20 মিলিয়ন লোক দরকার আছে। আর আমরা যদি এই সমস্ত লো ক্লাস ওয়ার্কার ফোর্স বিদেশ থেকে না আনি, তাহলে আমাদের দেশের লোকেরা এগুলো করবে না এবং আমাদের দেশেরা উচ্চ বেতন চাকরি করতে পারবে না। ট্রাম্প কিন্তু এই জিনিসটাতে বিশ্বাসী না। ট্রাম্প চায় না সব পেশারি লোক যারা অবৈধ, যারা কি বলে ক্রিমিনাল, যাদের একটা ডিপুটেশন আছে তাদেরকে বের করে দিতে হবে। এটা বলা দরকার। আমরা বাংলাদেশি প্রায় 8 লক্ষ লোক আমেরিকা আছি এবং বিশ্বের কোনো সময় বৈধ অবৈধ মিলে সব বৈধ অবৈধ মিলে না। বৈধভাবে আমরা 7 লক্ষের উপরে আছি, 7 লক্ষ 7.5 লক্ষের উপরে আছি। অবৈধ আমার মনে অবৈধ বলবো না, গোটা 10,000 লোক হয়তো ম্যাক্সিমাম সর্বসা করলে 10,000 লোক হয়তো অবৈধ থাকতে পারে। আর যতগুলো আছে 2 লক্ষের উপরে তারা কাগজপত্র সহ আছে। তার মানে তারা লিগেলি ক্লেম করে বসে আছে, আমি এই প্রোগ্রামে আমি অ্যাভেল করতে পারি। অ্যাটর্নিও তাদেরকে হেল্প করছে। তারা কারো সময় লাগতেছে 1 থেকে 5 বছর, কারো সময় লাগতেছে আরও বেশি, কিন্তু তারা লিগাল প্রসেসে আছে। যতদিন পর্যন্ত তারা লিগাল প্রসেসে, তাদের কোনো ভয় নেই, এটা নিশ্চিন্তে। আমার যেটা বলা দরকার, আমাদের এখানে বাংলাদেশি লোক যারা যায়, আমাদের এখান থেকে লক্ষ লক্ষ লোক না গিয়া যদি 10,000 লোক যায় এনাফ। কারণ আমাদের ট্রেন্ড স্কিল লোকগুলা যাচ্ছে না সেখানে হচ্ছে আনস্কিল লোকগুলা। গোটা ম্যান পাওয়ার ক্ষেত্রে আসলে বলা যায় সেটাই। কারণ যে সমস্ত দেশ থেকে স্কিল লোক যায়, তারা 10,000 লোকের যেই রিমিটেন্স এই দেশে ব্যাক করে, আর আনস্কিল লোক 1 লক্ষ ওই পরিমাণ রিমিটেন্স পাঠাইতে পারে না। তো আনস্কিল লোকের পয়সাও কম, কিন্তু আমরা ওই লো ইনকাম কান্ট্রির লোক হওয়াতে আমাদের জন্য $1 $110 $20 হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। তো আমাদের টাকা এখানে ফাঁপি ফুলি ওঠে। ওখানে 10,000 টাকা রুজি করে 5,000 টাকা সেভ করে। এই 5,000 টাকা বাংলাদেশে পাঠাইলে হয়ে যায় 6 লক্ষ টাকা। এতে করে আমরা মনে করি যে আমরা তো অনেক ভালো আছি। আসলে
আমেরিকাতে যারা আছে সবাই ভালো আছে, কিন্তু আরও বেশি ভালো করতে পারবে যদি স্কিল লোক ট্রেনিং দিয়ে পাঠানো হয়। আর যেটা ডাক্তারের কথা বলছেন অস্ট্রেলিয়াতে, আমাদের এখান থেকে ডাক্তাররা MBBS পাস করে ওখানে কেউ ডাক্তার হইতে পারে না, ওখানে আরও 5-7 বছর লেখাপড়া করতে হয় এবং কেউ ফার্মেসি টিকেই না। এবং আমার জানা মতে অনেক ডাক্তার আছে এখান থেকে MBBS করে গেছে, ওখানে কোনো অবস্থাতেই টিকে নেই। পরীক্ষাতে এন্ট্রি লেভেলে যে অ্যাপ্লিকেশন করে ডাক্তারি পরীক্ষা দিব, সেই পরীক্ষা তো টিকে নেই। এতে করে যারা MBBS পাস করার পরে বিদেশে স্পেশালি আমেরিকাতে ডাক্তারি করার জন্য তারা পারে না, এবং তারা ফার্মাসিস্টও হতে পারে না, তারা অর্জনে ঢুকে পড়ে, কেউ ট্যাক্সি ক্যাব, কেউ কোনো অফিসিয়াল অ্যাটর্নি ফার্মে, বিভিন্ন জায়গায় অফিসিয়াল ডগে তাদের স্কিল হিসাবে ঢুকে যায়, কিন্তু ওই ডাক্তারিটা হইতে পারে না। ডাক্তার বাংলাদেশি ইমিগ্রেন্টদের বেশিরভাগ ডাক্তার যারা ইমিগ্রেন্ট হইয়া ওই দেশে আছে, আমার মতো বা আরও বাংলাদেশে আছে, আরও মনে করেন সবাই তাদের ছেলে মেয়েরা বেশিরভাগ ভালো করতেছে। কিন্তু এখান থেকে যদি কেউ যেতে চায়, ধরুন আমেরিকাতে কেউ যেতে চাইলে MBBS করে বা করার পরে লাভ না পাচ্ছে না। এখান থেকে MBBS করে আমেরিকা গেলে তাকে আবার 5-7 বছর পরীক্ষা দিতে হবে, পরীক্ষা টিকলে পরে, আর প্রথম পরীক্ষা দিতে হবে প্রথম 3 থেকে 1 বছরের ভিতরে লেখাপড়া করে পরীক্ষা দিয়ে টিকে না, 99% টিকে না। তাকে ইন্টারমিডিয়েট থেকেই USMLE বলে, ইউনাইটেড স্টেটস অফ লাইসেন্সিং এক্সামস। তো ওদের টিকতো তো কোনো অসুবিধা না, আমাদের MBBS করে 17 MBBS ডাক্তার এখানে চলে যেতে পারতো আর কি, কিন্তু কেউ টিকে না। যদি কেউ টিকতো, আমার ইনস্টেন্স নাই, আমার মনে হয় একজন আছে কিনা, একজন ডাক্তার সারোয়ার, সে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, সে কয়েকটা হসপিটালের কি বলে হেড, কিন্তু বাংলাদেশিদের ভিতরে গিয়ে ওখানে ডাক্তার হয়েছে একেবারে কম, কয়েকজন ছাড়া, হাতে গোনা কয়েকজন ছাড়া, টোটালি। তার মানে এখান থেকে শুধু নার্সিং এর সুযোগটা, নার্সিং এর প্রচুর সুবিধা। আমেরিকাতে নার্সিং এর সারা বছর ডিমান্ড প্রতিটি স্টেটে। যে আমাদের ফিলিপাইন থেকে প্রতি বছর 5 থেকে 10,000 নার্স যায়, এরা কিন্তু স্কিল্ড। বর্তমানে 2 লক্ষের উপরে নার্সিং জব নিয়ে ফিলিপাইনে আছে, এবং তারা এক একজনে মিনিমাম স্যালারি $70,000, হাইয়েস্ট 150,000 পর্যন্ত। তো এই স্কিলগুলো আমরা যদি করে পাঠাতে পারতাম, তাহলে আমাদের দেশের লোকেরা অনায়াসে নার্সিং করতে পারতো। এখানে নার্সিং জবটা ইজি, কিন্তু বাংলাদেশও একটু ইজি, আর ওখানে নার্সিং জবের কোনো ট্রাবল নেই। MBBS ডাক্তারদের এরকম অসুবিধা আছে, নার্সিং জবের কোনো ট্রাবল নেই, ওখানে ট্রেনিংও কষ্ট না, এটা একটা কাইন্ড অফ কী বলে সেবা। নার্সিংটা হলো সেবা, আপনি জনগণের সেবা করবেন, কীভাবে খেদমত করতে হয়, কীভাবে মেসাজ করতে হয়, কীভাবে প্রাইমারি একটা দিতে হয়, ওটা নার্সিংরা পারে। তো ওই রেস্ট্রিকশনটা নার্সিং জবে নাই আর কি। ওই জন্য নার্সিং জব আমি প্রিফার করবো, যদি বাংলাদেশ সরকার এইভাবে ইনিশিয়েটিভ নেয় যে আমরা নার্সিং ট্রেনিং দিয়ে অন্ততপক্ষে স্কিল লোকগুলো ওই দেশে পাঠাই, তাহলে আমরা বোধহয় আমাদের বর্তমান রিমিটেন্স থেকে আর অনেক রিমিটেন্স দ্রুত বাড়িয়ে দিতে পারবো। কারণ এই সমস্ত লোকেরা ওই রিমিটেন্স কী বলে পাঠানোর মাধ্যমে দেশের শুধু ইকোনমি চালু করতেছে না, আমাদের দেশের আত্মীয়স্বজন পিছনে ফেলে দেওয়ার লোকদের প্রচুর সহযোগিতা করতেছে। এতে করে আমরা উপকৃত, দেশ উপকৃত হবে। জি, জহিরুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে অস্ট্রেলিয়াতে তো আসলে অনেকগুলো প্রদেশ আছে, এবং এক এক প্রদেশের আমার জানা মতে এক এক রকম নিয়মকানুন, এক এক রকম। তো এই যে খাতগুলো নার্সিং, তথ্য প্রযুক্তি, চিকিৎসা সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পেশায় যে সুযোগ সুবিধা, এইখানে আসলে ভ্যারিয়েশনটা মানে কেমন, এবং কোন দিকে বাংলাদেশে যাওয়ার ট্রেন্ডটা বেশি, কোন প্রদেশে, এবং সেখানে সুযোগ সুবিধাও বেশি, বা কোন দিকে গেলে একটু দ্রুত কাজ পাওয়া যাবে বা দ্রুত রেসিডেন্সি পাওয়া যাবে? না, ধন্যবাদ কোশ্চেনটার জন্য। আগেন ইন্টারেস্টিং, অস্ট্রেলিয়ার সবগুলো যে প্রফেশনগুলোর কথা আপনি বললেন, কিংবা আমরা বলছিলাম যেগুলোকে আমরা টেকনিক্যাল প্রফেশন বলছি, থ্রু আউট দি অস্ট্রেলিয়া একই রকম ডিমান্ড, কারণ সব জায়গায় ডিমান্ড আছে। হাওয়ার বাংলাদেশিদের একটা যাওয়ার ট্রেন্ড বেশি হচ্ছে অ্যাজ ইউজুয়াল, কারণ আমরা সবসময় যখন কোনো একটা দেশে মুভ করবি বা নতুন জায়গায় যাই, আমরা সবসময় পরিচিত, আমার কনফিডেন্স লেভেলটা খুঁজতে চাই, কনফিডেন্সের জায়গাটা খুঁজতে চাই। ওই সুবাদে আমরা দেখেছি যে সিডনিতে, বা যেটাকে আমরা বলি নিউ সাউথ ওয়েলস স্টেটটার নাম, সেইখানে যাওয়ার প্রবণতাটা বেশি। ইটস লাইক এ ঢাকা, ক্রাউডেড সিটি, বিগ সিটি, সুতরাং মানুষও বেশি, কাজও বেশি। সো অলওয়েজ মানুষজন যারা যায় ব্যাকআপ চিন্তা করে যে যদি বাই চান্স প্রফেশনে ঢুকতে না পারি, তাহলে অল্টারনেটিভ কী করতে পারবো। তো এই অল্টারনেটিভ কাজটা বেশি হচ্ছে নিউ সাউথ ওয়েলস অথবা সিডনিতে। অ্যান্ড দ্য নেক্সট বিগ সিটি হচ্ছে মেলবোর্ন, অ্যান্ড দেন থার্ড ওয়ান ইজ লাইক ব্রিসবেন অ্যান্ড দ্য সো অন, এরকম। কিন্তু ওই যে শর্ত কোনো জায়গায়, হ্যাঁ ওইটাই বলছিলাম যে হ্যাঁ কিছু স্টেট যেগুলো একটু কম্পারেটিভলি পপুলেশন কম অন্য স্টেটগুলোর তুলনায়, লাইক ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অথবা সাউদার্ন অস্ট্রেলিয়া অথবা তাসমানিয়া,
যেগুলোকে আমরা বলছি, এই জায়গার পপুলেশনটা কম ফর ম্যানি রিজনস, লাইক ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একটু টেম্পারেচারটা বেশি, কিংবা এনভায়রনমেন্টটা অনেক সময় আমাদের ফরে থাকে না, ঠিক তাজমানিতে অনেক সময় বেশি ঠান্ডা, বেশি মানে ইটস নট লাইক ইউরোপ অর আমেরিকা, বাট তারপর অস্ট্রেলিয়ার জন্য বেশি ঠান্ডা, যে কারণে ওখানে মানুষজন কম, এবং ওখানকার লোকাল গভর্নমেন্ট বা যাদেরকে আমরা বলি স্টেট গভর্নমেন্ট, তারা ওই মাইগ্রেন্ট পপুলেশনকে ইনভাইট করার জন্য স্পেশাল এক ধরনের প্রোগ্রামস চালু করে, লাইক ইফ ইউ আর হিয়ার ফর 2 years দেন ইউ উইল গেট দি পার্মানেন্ট রেসিডেন্সি। এই জন্য ওই কিছুটা শিথিল, অর্থাৎ ওখানে ওরা বলে যে আপনি যে কোনো কাজই করেন 2 বছরে আমার শুধু আপনার ট্যাক্স ভাউচারটা দিবেন, অথবা আপনি যে ইনকাম করছেন তার ডকুমেন্ট থাকলে হবে, দেন আফটার দ্য 2 years ইউ উইল গেট দি পার্মানেন্ট রেসিডেন্সি। কিন্তু এইটাই আবার অন্য জায়গায় হয়তো এটা হবে না। আচ্ছা, ওখানে আপনাকে স্কিল থাকতে হবে। তারা বলা যায় তাসমানিয়াতেই, তাজমানিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, দেন সাউদার্ন অস্ট্রেলিয়া, নর্দার্ন টেরিটরি যেটাকে আমরা যেখানে বলছি ডারউইন, এই 4টা জায়গাতে, কুইন্সল্যান্ডও কিছু একটা পার্ট যেখানে রিমোট এরিয়া, সেই সব জায়গাতে যদি যান তাহলে আপনি স্পেশাল পয়েন্ট পাবেন। ইন্টারেস্টিংলি আজকে একজনকে বলছিলাম যে ওই জায়গায় যদি আপনি পিআর অ্যাপ্লাই করেন, ওরা হয়তো এক্সট্রা 5 পয়েন্টস দিত। এখন এক্স্যাক্টলি আমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ যেহেতু কোনো চেঞ্জ থাকতে পারে, কিন্তু আমি যখন অ্যাপ্লাই করেছি যে ওই সব এরিয়া অফ ডিমান্ড অর এরিয়া অফ নিড বলে, ওই জায়গায় যদি আপনি থাকেন আর ওই জায়গা থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন, ইউ উইল গেট এক্সট্রা 5 পয়েন্টস। এটা আসলে ওদের পরে তো চেঞ্জ করা যায়, পরে একটা যে আপনার রেসিডেন্স হয়ে যাবে, পার্মানেন্ট রেসিডেন্স, দেন ইউ ক্যান গেট দ্য জব অ্যান্ড মুভ এনিওয়্যার, মানে কোনো ধরনের সমস্যা। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু রমজান মাস, সেহেতু একটু রমজান নিয়ে কথা বলতে চাই। কাজে আশরাফ, ইউএসএ তো আসলে এখন একেবারে মানে বলাই যায় যে আমাদের অতটা অপরিচিত না, এবং মানুষের কাছে খুবই, সেখানে প্রচুর পরিমাণে বাংলাদেশিরা রয়েছেন। তারপরে একটু জানতে চাইব যে এই যে রমজান মাস চলছে, সেখানে আসলে রোজা থাকা, তারাবি নামাজ পড়া, এই ধরনের যে বিষয়গুলো আছে রমজানের সাথে জড়িত, সেই বিষয়গুলো আসলে কেমন মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা নিয়েই করতে পারে বাংলাদেশে যেরকম আমরা করি, ইফতার করা? ধন্যবাদ আপনাকে আবারও সমসাময়িক প্রশ্নের জন্য। আসলে আমরা বাংলাদেশের মানুষ যারা বিদেশে যায় তারা বেশি ধার্মিক হয়ে যায়, দেশে যেরকম ধার্মিক বা বিদেশে আরও বেশি ধার্মিক হয়ে যায়। আমি নিউ ইয়র্কের কথা বলি, সেখানে মানুষগুলো, আমাদের বাঙালিরা, কিছু কিছু এলাকা আছে ঢাকা গুলশানের মতো, যেটা বলছি আর কি বলে মতিঝিলের মতো, খুব গীত আর কি, একেবারে বাঙালি। আপনার ইফতার, নামাজ কলমা, রোজা, আপনার মসজিদে 4-5 ব্লকের ভিতরে 3-4টা মসজিদ, বড় বড় মসজিদ, প্রতিটি মসজিদে 1 ফোঁটা জায়গা নেই, আপনি নামাজ মানে জায়গা পাবেন না। ইফতারের সময় প্রতিটি দোকান, একটা জ্যাকসন আইডিয়া আমি এক্সাম্পল বলি, সেখানে মনে করেন 8-9টা বাঙালি রেস্টুরেন্ট আছে, বড় বড় রেস্টুরেন্ট, আপনি 1 ফোঁটা ওঠে না আপনাকে। আপনি দেশের ভিতরে আছেন মনে হয় যেন আপনি গুলিস্তানে আছেন। আপনি গুলিস্তানে যেরকম যানজট, ওখানে ওই রকম যানজট, আপনার একেবারে শুধু বাঙালিয়ানা, বাঙালি খানা, বাঙালি চড়াই, বাঙালি তর্কের দুনিয়া, সব কিছু বাঙালি। তো এই কোনো পার্থক্য নেই। আর বাঙালিদের ভিতরে আরও ধার্মিক, আপনার কি বলে, নামাজ কলমা, রোজাটা আরও বেশি, এখান থেকে আরও বেশি। তো এই যেটা আপনার দরকার, আমাদের প্রবাসীরা আমাদের দেশে অনেক কিছু আশা করে। আমরা দেশের স্বার্থে, আমাদের প্রবাসীর স্বার্থে, আমাদের ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইটটা এখন পর্যন্ত চালু হয় না, যেটা দেশের সাথে করা দরকার ছিল। তারপরে আমাদের ইমিগ্রেন্টদের এয়ারপোর্টে হেনস্থা করা হয়, কারণ ছাড়াই মানে তল্লাশি করা হয়। এদেরকে যদি ফ্রিলি গ্রিন লাইনে চলাফেরা করতে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের ইমেজ বহির্বিশ্বে বাড়বে, ইমিগ্রেন্টদের বাড়ছে, এবং ইমিগ্রেন্টদের যদি বাংলাদেশ এই অন্তর্বর্তী সরকার আসার পর আমরা দেখছি যে এয়ারপোর্টে কিছু কিছু ব্যবস্থা নিতে, আশা করি আরো উন্নত হবে। একই প্রশ্ন জহির ইসলাম আপনার কাছে, অস্ট্রেলিয়ার রোজা সম্পর্কে জানতে চাই। একটু বলে, সিডনিতে আমি দেখেছি একটি স্ট্রিট, ওই স্ট্রিটটার নাম আমার মনে নেই, খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে রমজান মাসে একদম ব্যাপকভাবে জায়গাটার নাম হচ্ছে লাকাম্বা। জি, লাকাম্বা। তো সেখানে দেখছি আমরা, আসলে সব জায়গায় কি একই অবস্থা এরকম? ধন্যবাদ। এবং আমি ভাইয়ের সাথে কথা রেশ ধরেই বলি যে আমিও বিদেশ থেকে রোজা মাসকে কখনো মনে হয় না যে আমি বিদেশে বসে রোজা করছি। ইটস লাইক বাংলাদেশ, ইটস লাইক ঢাকা। লাকাম্বা, ইউ আর রাইট, যে ওখানে গেলেই মনে হবে যে একটা বাংলাদেশি পাড়ায় আসি, বাংলা খাওয়া, বাংলা কথা, বাংলা আড্ডা দেওয়া, বাংলা স্টাইলে চলাফেরা করা। সো ইট ডাজন্ট লুক ডিফারেন্ট দেন আদার পার্ট অফ, মানে লাইক বাংলাদেশ। আমরা একদম শেষে চলেছে, বুঝতে পেরেছি যে আসলে অস্ট্রেলিয়া, ইউএসএ বা পৃথিবীর অন্যান্য দেশের কথাই বলি, এখন আর আগের মতো নাই যে সেখানে একেবারে অসহায়ের মতো
মতো পালন করা, একা একা পালন করা, কারণ পৃথিবীর সব দেশেই এখন মোটামুটি অসংখ্য বাংলাদেশের রয়েছেন। তো আপনাদের দুজনকে ধন্যবাদ, দুজন সময় দিয়েছেন আজকের আমাদের প্রবাসী মুখ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দুজন অতিথির কথা শুনেছেন, একজন যুক্তরাষ্ট্র থেকে এসেছেন এবং আরেকজন অস্ট্রেলিয়া থেকে। তো তাদের কথার মধ্যে দিয়ে যে বিষয়টি বেরিয়ে এসেছে সেটি হচ্ছে যে আসলে আমাদের মাইন্ডসেটটা একটু পরিবর্তন করতে হবে। যেমন নার্সিং পেশায় এখন কিন্তু অস্ট্রেলিয়া, আমেরিকা সব ইউরোপের বিভিন্ন দেশের সুযোগ সুবিধা বেশি। এই খাতে যদি আমরা একটু জোর দিতে পারি তাহলে কিন্তু আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে আমরা অভিবাসী পাঠাতে পারবো এবং আমাদের রেমিটেন্সের চাকা আরও বেশি সচল হবে। তো সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে, সেই প্রত্যাশা রেখে আজ আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।